বসিরহাট দক্ষিণ বিধানসভার আইমিমের প্রার্থী সাবানা পারভিনের কাছে। ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি আমার আইকন। এই লড়াইটা নেবে আমি অত্যন্ত গর্বিত। অন্তত আজ যাই হোক কেউ আমার দিকে আঙুল তুলে বলছে না যে চোরের দলটা করতে এসেছে, তাহলে কাজ করছে। আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূল এবং বিজেপি দুজনে? অবশ্যই আমার প্রথম প্রতিদ্বন্দ্বী। আমরা বরাবরই বিজেপির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। তৃণমূল আমার কাছে প্রতিদ্বন্দ্বী তখন থেকেই হয়েছে যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন নানাভাবে এই সংখ্যালঘু ভোটে যিনি ক্ষমতায় আছেন সেখানে সংখ্যালঘুদেরকে তিনি শুধুমাত্র ভোট বাক্স মনে করে আজকে সংখ্যালঘুরা যখন সর্বোচ্চ বিপদের মধ্যে আছে, এই 2026-এর যে বাংলার ভয়ঙ্কর রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশে দাঁড়িয়ে এই শাসক দল এবং বিজেপির চোখ রাঙানিকে উপেক্ষা করে আমি যে লড়াই করতে পারছি, এই লড়াইয়ের শক্তি আমি পেয়েছি উপরওয়ালার কাছ থেকে। কিন্তু আপনি আইমিমে কেন? অনেক তো দল ছিল, সেই সমস্ত দলে তো যেতে পারেন। আমি এই বঞ্চিত সমাজের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এসেছি। বিধানসভা নির্বাচন একদম কাছে চলে এসেছে। আমরা দেখছি যে প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফার প্রাককালে আমরা আছি, আর ঠিক সেই সময়ে আমরা চলে এসেছি ভোটের নানান চিত্র তুলে ধরার জন্য বসিরহাট দক্ষিণ বিধানসভার আইমিমের প্রার্থী সাবানা পারভিনের কাছে। প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। আচ্ছা, আপনি জীবনের প্রথম এবারে আপনি রাজনৈতিক দলের হয়ে লড়াই করছেন। এর আগে আপনি সামাজিক নানান রকমের কাজকর্ম করতেন, তো এই দুটো কাজের মধ্যে ঠিক মিল কোথায় পাচ্ছেন আর অমিল বা কোথায় পাচ্ছেন? দেখুন, সামাজিক কাজের জগৎ এবং রাজনৈতিক কাজের জগৎ দুটো সেপারেট। সামাজিক কাজে সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই, সেখানে যত পারো মানুষের জন্য কাজ করো। যে কাজের সঙ্গে আমি দীর্ঘ বছর যুক্ত ছিলাম সেই কাজটা অত্যন্ত তৃপ্তির কাজ, অত্যন্ত আনন্দ লাগে মনের মধ্যে যে কিছু মহৎ কাজ করে বাড়ি এসেছি। আর রাজনীতি যদি আপনি বলেন, জীবনে প্রথম এই এত বড় কঠিন লড়াইয়ের মাঠে আমি নেমেছি, তো এটা শুরুতেই বিধানসভা ভোটে এবং শুরুতেই বিধানসভা ভোটে। তো প্রতি পদে পদে যেমন ঠক্কর খাচ্ছি, তেমনি প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় হচ্ছে এবং এটা একটা প্রতিদ্বন্দ্বিতার লড়াই। এই প্রতিদ্বন্দ্বিতার লড়াইতে শাসক দল, কেন্দ্রীয় সরকার, বিজেপি দল যেভাবে বাংলার সাধারণ মানুষকে কিছু ভুল বুঝিয়ে রেখে মানুষের ব্রেন ওয়াশ করে রেখেছে, সেখানে দাঁড়িয়ে সত্যের পথে লড়াই করা ভীষণ কঠিন। মানুষকে সত্যটা বোঝানোও ভীষণ কঠিন। কিন্তু সত্যি কথা বলতে কি, এই 2026-এর যে বাংলার ভয়ঙ্কর রাজনৈতিক পরিবেশ, সেই রাজনৈতিক পরিবেশে দাঁড়িয়ে এই শাসক দল এবং বিজেপির চোখ রাঙানিকে উপেক্ষা করে আমি যে লড়াই করতে পারছি, এই লড়াইয়ের শক্তি আমি পেয়েছি উপরওয়ালার কাছ থেকে। কিন্তু আপনি আইমিমে কেন? অনেক তো দল ছিল, সেই সমস্ত দলে তো যেতে পারেন। প্রথম কথা হচ্ছে যে আসাউদ্দিন ওয়েসি, ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি আমার আইকন। দীর্ঘদিন ধরে আমি ওনার ভীষণ ভক্ত। তো ঠিকই ছিল যে এই বছর 2026-এ অন্তত রাজনীতিতে আমি আর আসবো না, কিন্তু অন্তিম মুহূর্তে এসে আমি দলের তরফ থেকে আমাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবকে আমি ফেলতে পারিনি। এবং তার পাশাপাশি আমার মনে হয়েছিল যে মানুষটা সংসদে একমাত্র যিনি ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি মোদি অমিত শাহর চোখে চোখ রেখে কথা বলতে পারে, একমাত্র পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে পারে, সংবিধানকে মেনে নিয়ে তিনি প্রতিটা কথা বলেন, তিনি সংবিধানের জন্য আওয়াজ তোলেন, এরকম একটা মানুষের তৈরি দলে লড়তে পারলে আমি অন্তত নিজেকে গর্বিত মনে করব। কিন্তু আমরা দেখছি যে আপনি আগে যখন কাজ করতেন পিছিয়ে পড়া মানুষদের নিয়ে আপনি কাজ করতেন। এখন আপনি যে দলে ঢুকেছেন সেই দলের নাম হলো অল ইন্ডিয়া মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন। তো মুসলমানদের জন্যই তারা কাজ করে, তাহলে আপনার কাজের জায়গাটা সংকুচিত হয়ে গেল না? না, আমার সেটা মনে হয় না। তার কারণ আমার মনে হয় যে এই বাংলায় সংখ্যালঘু বলতে শুধুমাত্র মুসলিম নন, এই সংখ্যালঘু বলতে তারাই যারা নির্যাতিত, যারা নিপীড়িত, যারা তাদের অধিকার থেকে বঞ্চিত, এই সকল সবাইকে নিয়েই
আমি মনে করি সংখ্যালঘু। তার মধ্যে আপনি দেখুন দলিত আছে, আদিবাসী আছে, মতুয়া আছে, সংখ্যালঘু আছে, যারা শুধুমাত্র 5 বছর অন্তর অন্তর সরকারদের ভোট বাক্স হয়ে এসেছে। অ্যাকচুয়ালি তাদের প্রকৃত কোনো উন্নতি হয় না, তাদের সমাজে তাদের সামাজিক উন্নয়ন নেই, তাদের শিক্ষা নেই, তাদের কর্মসংস্থান নেই, তাদের নিজেদের অধিকার থেকে বঞ্চিত, তারা সব কিছু থেকে বঞ্চিত। আমি এই বঞ্চিত সমাজের মানুষের প্রতিনিধিত্ব করার জন্য এসেছি, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিনিধিত্ব করতে আজকে আমি এখানে লড়াইয়ে নেমেছি। আমরা যখন দেখলাম যে মিমের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে প্রথম প্রার্থীদের নাম ঘোষণা হলো, 12 জনের নাম ঘোষণা হলো, সেখানে আপনাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির নামসহ শাবানা পারভিনের নামটাও ঘোষিত হলো, কেমন লাগলো? ভীষণই ভালো লেগেছে। ধন্যবাদ জানাবো আমাদের সুপ্রিমো ব্যারিস্টার আসাউদ্দিন ওয়েসি সাহেবকে, কৃতজ্ঞতা জানাবো। তার কাছে আমি কৃতজ্ঞ যে তিনি আমাকে যোগ্য মনে করেছেন, এবং আমাদের সভাপতি ইমরান সোলাঙ্কি ভাই এবং আদিল সাহেবকে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমাকে যোগ্য মনে করেছে বা আমি সেই জায়গায় দাঁড়িয়ে ফাইটটা দিতে পারছি। বসিরহাট দক্ষিণ, এখানে আপনি প্রচার করছেন, একদম। তো লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? দেখুন, লড়াই ভীষণই কঠিন, ভীষণ কঠিন। তার কারণ হচ্ছে এখানে একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, একদিকে জোট, একদিকে আপনার বহুজন সমাজ পার্টি, এরকম প্রচুর ক্যান্ডিডেট দিয়েছে, দল আছে। তো সেখানে দাঁড়িয়ে লড়াই ভীষণ কঠিন। কিন্তু সত্যি কথা বলতে গিয়ে এই লড়াইটা নেবে আমি অত্যন্ত গর্বিত। অন্তত আজ যাই হোক কেউ আমার দিকে আঙুল তুলে বলছে না যে চোরের দলটা করতে এসেছে, আজ যাই হোক আমার দিকে আঙুল তুলে কেউ বলছে না যে দাঙ্গাবাজদের দলটা করতে এসেছে। মানুষ শুনছে, মানুষ বুঝছে আমাদের কথা। এবং সত্যি বলতে কি, এখানকার আমি প্রত্যন্ত গ্রামে গ্রামে মানুষের কাছে গেছি। হার জিত কি হবে না হবে সেটা গণতান্ত্রিক উৎসব, সেটা মানুষের ওপর ডিপেন্ড করছে। কিন্তু মানুষের থেকে এত সাড়া, এত ভালোবাসা পেয়েছি, সেটা ভোলার নয়। যেমন তেমনি মানুষ কিন্তু অত্যন্ত আতঙ্কিত। অনেকে জানালা দিয়ে আমার দিকে তাকিয়ে বলছে তোমার জন্য দোয়া রইল, কিন্তু সাহস পাচ্ছে না সামনে আসার। ভাবছে যদি একটা ফটো সামনে চলে আসে, যদি শাসক দল উস্কানি দেয়, যদি বিজেপিরা এসে ভয় দেখায়, এরকম একটা ভয় মানুষের মধ্যে কাজ করছে। আপনার প্রতিদ্বন্দ্বী তৃণমূল এবং বিজেপি দুজনে? অবশ্যই আমার প্রথম প্রতিদ্বন্দ্বী। আমরা বরাবরই বিজেপির বিরুদ্ধে ছিলাম, আছি এবং থাকবো। তৃণমূল আমার কাছে প্রতিদ্বন্দ্বী তখন থেকেই হয়েছে যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বুকে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে। তৃণমূল আমার কাছে প্রতিদ্বন্দ্বী তখনই হয়েছে যখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের অধিকার কেড়ে নিয়ে তার শাসক দলের নেতা মন্ত্রীদেরকে পরিপুষ্ট করেছে। তৃণমূলের সাথে লড়াইটা তখন থেকে চলে এসেছে যখন শিক্ষিত ছেলেমেয়েগুলো তাদের মেরিট লিস্ট নিয়ে রাস্তায় বসে বলছে দিদি আমি যোগ্য, চাকরিটা আমি পেয়েছিলাম, কিন্তু সেই চাকরিটা তার মন্ত্রীরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছে। তখন থেকে মনে হচ্ছে যে এই দলটা করা যায় না, এই দলটার সাথে থাকা যায় না। এবং সর্বশেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন নানাভাবে এই সংখ্যালঘু ভোটে যিনি ক্ষমতায় আছেন, সেখানে সংখ্যালঘুদেরকে তিনি শুধুমাত্র ভোট বাক্স মনে করে আজকে সংখ্যালঘুরা যখন সর্বোচ্চ বিপদের মধ্যে আছে, সেই সর্বোচ্চ বিপদটা কি? ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল, যে বিলটি পাশ হয়েছিল এবং কেন্দ্রীয় সরকার তথা বিজেপির বিরুদ্ধে বাংলার সংখ্যালঘু মানুষ যখন লড়াইতে নেমেছিল, শান্তিপূর্ণভাবে কি করছিল? তারা আন্দোলন করছিল যে এই বিলটাকে আমরা মানছি না। কিন্তু নেত্রীর ওপর আস্থা ছিল যে নেত্রী হয়তো এই আন্দোলনে তাদের সাথী হবে। কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই আন্দোলনে তাদের সাথী না হয়ে এমন কিছু বাক্য তার মুখ থেকে বেরিয়ে এসেছে যেটা সংখ্যালঘু সম্প্রদায়ের হৃদয়ে আঘাত লেগেছে, যে আমার থেকে বড় শত্রু আর কেউ হবে না, দিল্লি গিয়ে ভোট চাইতে হবে। এই ভাষাগুলো অত্যন্ত যন্ত্রণাদায়ক। নানা সময়ে নানা রকমভাবে তার মুখ থেকে সংখ্যালঘুদেরকে অপমানজনক কিছু ভাষা তার মুখ থেকে বেরিয়ে এসেছে, যে সংখ্যালঘুরা তাকে ভোট দিয়ে আজকে আপনাকে বলবো আজকে যে আপনি টোটাল 294টা সিটের আজ থেকে 10 বছরের একটা লিস্ট বের করুন, দেখবেন যেখানে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি সেখানে সেখানে তৃণমূল লিড করতে পেরেছে, যেখানে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নেই সেখানে তৃণমূল লিড করতে পারেনি। তারা কিন্তু একচোটিয়া বিজেপিকে ভোট দিয়েছে। আজকে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি আজকে বলছেন যে আমি মৌলবীদের বলে দেব যে শুক্রবার দিন তারা যেন উস্কানিমূলক বক্তব্য না দেন। তা আমি এই জি নিউজ চ্যানেলের মধ্য দিয়ে বলতে চাই যে দিদি, এই জুম্মার দিন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ শান্তির বার্তা দিতে যায়, তারা উস্কানিমূলক বক্তব্য দিতে চায় না।
তো আপনার কথা অনেকবার আমাদের হৃদয়ে আঘাত লেগেছে। হ্যাঁ, স্লিপ অফ মিস্টেক, আমাদের অনেক কথা বেরিয়ে যেতে পারে, কিন্তু তিনি কিন্তু স্পেসিফিক এই কথার জন্য ক্ষমা চাইনি। কিন্তু মাঝে একটা মিরাকেল জিনিস দেখবেন, তিনি মাঝে একটা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে বলছেন, ভোটটা তৃণমূলকে দেবেন না, পদ্মফুলকে দেবেন। ভোটটা তৃণমূলকে দেবেন, পদ্মফুলকে দেবেন না, এই কথাটা, এটা তার মিস্টেকটা তিনি যখন বললেন, তিনি ওপেন ভরা স্টেজে বললেন, এই কথাটা আমি অফিসিয়ালি উইথড্র করে নিচ্ছি, এটা নিয়ে কিন্তু কেউ কোনো রকম নিউজ মিডিয়া করবেন না। মানে উনি বাই মিস্টেক একটা কথা বলেছেন এবং সেটাকে তিনি, তার মিস্টেকটাকে তিনি ওপেন ভরা মঞ্চে উইথড্র করে নিয়েছে, স্বীকার করে নিয়েছে। ভীষণ ভালো কথা। তো দিদি, আপনার মনে হয়নি যে এই উস্কানিমূলক কথা যেটা বলছি, যে জুম্মাদিন উস্কানি দিতে যায়, এটা একটা বাই মিস্টেক কথা? তিনি তো মুসলমানদের ভালোবাসেন বলে বলছেন যে আপনারা হজে না গিয়ে ভোটটা দিন, কারণ আপনাদের অস্তিত্বের লড়াই। হ্যাঁ, দিদি মুসলমানদেরকে সত্যিই ভালোবাসেন। দিদির মুসলমানদের ভালোবাসার প্রমাণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়েছি। যেমন আজকে 34 বছর আগে বা কংগ্রেস আমলে থেকে শুরু করুন আপনি, সেখানে সংখ্যালঘুদের সাচার কমিটির রিপোর্ট বলছে যে তাদের চাকরির পার্সেন্টেজ কত ছিল, আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে, সিপিএম সরকার থেকে কমতে কমতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে এসে সেই সাচার কমিটির রিপোর্টে সংখ্যালঘু সম্প্রদায়ের চাকরির পার্সেন্টেজটা আজকে কোন তলানিতে এসে নেমেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। দিদি মুসলমানদের ভীষণ ভালোবাসেন, দিদি সংখ্যালঘুদের ভীষণ ভালোবাসেন, তাই জন্যই তো দিদি সারাদিন রোজার সময়, সারাদিন দিদি এবং দিদির মন্ত্রী সবারা সারাদিন রোজার সময় খাবার পরে সন্ধ্যেবেলা অনেক সুন্দরভাবে ইফতার করতে যান, যেটা দেখে আমাদের সত্যিই খুব ভালো লাগে। তার কারণ একটা রোজাদার মানুষ সেই জানে সারাদিন না খেয়ে থাকার এবং এক ফোঁটা পানির কি কষ্ট, সেটা উপলব্ধি না করে ইফতার করতে যাওয়া এবং সংখ্যালঘুদের প্রতি যে ভালোবাসা, এটা ভালোই লাগে আমাদের। যে সারা মাস রোজা করার পরে মানুষ যখন নামাজ পড়তে যাচ্ছে, তখন বাড়ি এসে মানুষ কি করবে? বউ বাচ্চার কাছে তাড়াতাড়ি বাড়ি আসবে নামাজ পড়ে। সেদিন কিন্তু আটকে রেখে সেদিনেও কিন্তু রাজনীতির বক্তব্য হচ্ছে ঈদের দিন। একদমই, এটা তো সংখ্যালঘুর প্রতি একটা দরদই বলতে পারেন।